নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। আজকে এমনই একটা দিন যেদিনে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত পরিকল্পনা কার্যত ব্যর্থ হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটুকু ভোট পেতেন আমার মনে হয় না আর পাবেন বলে। কারণ আমি গতকাল বলেছিলাম আপনাদের যে শাঁখের কড়াতে পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেখানে কার্যত ভুল একটা না একটা হবেই, মানে এগোলেও কাটবে পিছলেও কাটবে। আর আজকে পিছতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন জায়গা তৈরি হলো যেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত দুটো পক্ষের কাছেই হেরে গেলেন, আর তার সমস্ত কিছুই আজকে জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে। কেন বলছি, খুব ধৈর্য ধরে দেখুন আজকের এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা এতক্ষণে নিশ্চয়ই বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জনের বক্তব্য শুনে নিয়েছেন, বিভিন্ন জন বিভিন্নভাবে তাদের বক্তব্য বলেছেন। আমি আমার মতো করে বলছি। আজকের ঘটনাটা আমি গতকাল আপনাদের বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত 6ই ডিসেম্বর 2025-এ একদম শাঁখের কড়াতের মতো জায়গায় রয়েছেন। কারণ হচ্ছে তার খুব প্রিয় পাত্র হুমায়ুন কবির। মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যারা ডুবিয়েছে তারা মমতা বন্দ্যোপাধ্যায় খুব প্রিয় পাত্রই ছিল। অনুব্রত মণ্ডল মানে কেষ্ট মণ্ডল থেকে শুরু করে হুমায়ুন কবির, ফিরাদ হাকিম তো আছেই। তো যাই হোক, আজকে বলি হুমায়ুন কবিরের কথা। আপনারা সবাই জানেন যে 6ই ডিসেম্বর আজকের দিনে হুমায়ুন কবির তার কথা রেখেছে, মানে বাবরি মসজিদের শিলান্যাস হয়েছে। আমি গতকালও বলেছিলাম, আজও বলছি, একজন ব্যক্তি সে মসজিদ নির্মাণ করবে বা মন্দির নির্মাণ করবে তার ব্যাপার। প্রশ্ন ছিল বাবরি, এই বাবরি নামটা বা বাবরের নামটা, কারণ একটা বিতর্কিত ধাঁচা ছিল, যে ধাঁচাটা তৈরি হয়েছিল রাম মন্দিরকে ভেঙে। আজকে 6ই ডিসেম্বরের দিন সেই ধাঁচাকে কার্যত গুঁড়িয়ে দেওয়া হয় 1992, বিতর্কিত ধাঁচা, যেটাকে সুপ্রিম কোর্টে বলেছে যে ওই জায়গাটা রাম মন্দির ছিল, তাই রাম মন্দির সেখানে হয়েছে। এই বিতর্কটা থেকে যাবে। বাবর ছিলেন বাইরের মোগল একজন দস্যু, সেই মোগল দস্যুর নাম করে কেন হবে, এটা নিয়ে প্রতিবাদ ছিল বহু সনাতনী মানুষের, কিন্তু তারা কেউই বলেনি যে মসজিদ করতে পারবে না, কেউ বলেনি। ডেটটা নিয়ে অনেকের প্রশ্ন ছিল আজকের দিনে কেন, কিন্তু তাতেও অনেকে আপত্তি করেনি, শুধু নাম নিয়ে বেশ কিছু আপত্তি আছে, বাকি কারোর কিছু নেই। কিন্তু এই বিষয়টা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত একদম বিপাকে পড়ে গেছেন। আপনারা অনেকেই বলবেন বিপাক কোথায়। আসলে হুমায়ুন কবিরকে তিনি আটকাতে চেয়েছিলেন। হুমায়ুন কবিরকে তিনি আটকাতে চেয়ে একদম যে জায়গায় গেছেন যে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, কিন্তু হুমায়ুন কবির তার জায়গা থেকে এক চুল নড়েনি, মানে আমি করবই। হুমায়ুন কবির করবই বলেছে, করে দেখিয়ে দিয়েছে। হুমায়ুন কবিরকে কার্যত আটকায়নি মমতা বন্দ্যোপাধ্যায়। হিন্দুরা আজকে সবাই বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কিভাবে কায়দা করে এটা করালেন। আবার অনেকেই বলছেন যে মুসলিম সমাজের মধ্যে যে ওয়াকফ বিরোধী আন্দোলন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এই রাজ্যে তৈরি হয়েছিল, যে ওয়াকফ আইনের বিরোধিতা আমরা করব, এই ওয়াকফ আইন যেটা আসছে সেটাকে আমরা বিরোধিতা করব, কিন্তু দেখা গেল মুসলিমদের যে দাবি দাবা ছিল ওয়াকফ নিয়ে, যদিও কেন্দ্র সরকার বারবার বলেছে তাতে তাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু সেটা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আগুনে ঘিয়ে দিয়েছিলেন। কিন্তু অবশেষে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়াকফ নিয়ে এই রাজ্যেই এমন বক্তব্য রাখতে হলো বা এমন কাজ করতে হলো, যেটা হচ্ছে একদম মুসলিম সমাজ যারা বলেছিল ওয়াকফ আন্দোলন আমরা করছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, মোদির পুতুল পুড়িয়ে দাও, মোদির অমুক করো তমুক করো, তারা সব বুঝে গেছেন যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা রাখেনি। সেই জন্য অনেকেই তার উপরে একটু বিক্ষুব্ধ ছিল। কিন্তু তারপর যখন হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো শুধুমাত্র বাবরি মসজিদ কেন তৈরি করছে এর জন্য, তখন কিন্তু মুসলিমদের মধ্যে একটা বিরাট জনরোষ এসেছিল, যেটার এক ঝলক আমরা আজকে দেখলাম কাতারে কাতারে মুসলিম লোকেরা সেখানে গিয়ে জমায়েত হলেন। সৌদি আরব থেকেও কোনো একজন আমন্ত্রিত সদস্য এসেছিলেন, দেখুন আসতেই পারেন, আমাদের জন্য কেউ আসতে পারেন, ওদের জন্য কেউ আসতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। তো বাবরি মসজিদে শিলান্যাসের জন্য ইটও গেল। দেখলাম শিলান্যাস শব্দটা যদিও এই শিলান্যাস শব্দটার মধ্যে জুড়ে আছে সনাতনী সংস্কৃতি, কিন্তু ঠিক আছে। তো শিলান্যাস অনুষ্ঠানটা হলো এবং সেখানে দেখা গেল যে সবাই ইট নিয়ে গেছেন, যেভাবে রাম মন্দিরের জন্য ইট গেছিল সেভাবেই বাবরি মসজিদ তৈরি করার জন্য ইট গেল, এবং কাতারে কাতারে মানুষ সেখানে গেল, মুসলিম, সবাই মুসলিম, হিন্দুরা তো কেউ যায়নি, মুসলিমরাই গেছে। এবং শুধু তাই নয়, স্ক্যানারে টাকাও পেমেন্ট করেছে অনেকে, যেটা দেখছিলাম বিভিন্ন ভিডিও বিভিন্ন সব চ্যানেল দেখাচ্ছিল, এবং তার সঙ্গে সঙ্গে অনেকে ওখানে দান পেটিতে টাকাও দিচ্ছিলেন। তো এটা হচ্ছে একটা সম্মিলিত শক্তি, তাদের দেখিয়ে দিয়েছে তারা যে তারা সবাই
এই হুমায়ুন কবিরের পাশে আছে। আর এখানে দাঁড়িয়ে বাংলার বুকে আর একটা নতুন জায়গা তৈরি হলো। আপনারা জানেন আব্বাস সিদ্দিকী বারংবার বলে এসেছিলেন যে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত মুসলমানদের ঠকাচ্ছেন। তার ভাই নওশাদ সিদ্দিকী তাই জিতলো আইএসএফ যেভাবে এই রাজ্যে বিভিন্ন জায়গায় নিজেদের সত্যিটা বোঝাচ্ছে যে এই সরকার কি অ্যাকচুয়ালি কি নয়, এবং নওশাদ সিদ্দিকী প্রতিটা ক্ষেত্রে এই যে এসআইআর কি, এতে কোনো ভয় আছে কি না, যেগুলো সব বুঝিয়েছিল। তাই নওশাদ সিদ্দিকী যেভাবে এগোচ্ছিল তার সঙ্গে সঙ্গে যুক্ত হলো আবার হুমায়ুন কবির। যদিও আজকে হুমায়ুন কবির বলেছেন যে তার এই যে নাটকটা চলছে, নাটকই বলছি তার কারণ তিনি বললেন যে 2026-এর ভোটে দুটো জায়গায় তিনি দাঁড়াবেন এবং সেখান থেকে তারপরে জিতে গিয়ে আবার তিনি জামাই আদরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চলে যাবেন। রেজিনগর লড়বো, আমার হোম সিট, আর বেলডাঙ্গা লড়বো, দুটো সিটেই জিতে দেখাবো, তারপর আবার মুখ্যমন্ত্রীর কাছে যাব, গিয়ে জামাই আদরে আবার দলে। মানে তিনি কার্যত প্রত্যেকটা হিন্দু লোককে একটা বার্তা দিয়ে রাখলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বের করে দিয়েছে তাকে, এটা কাজ করে, এটা কোনো ব্যাপারই নয়। ঠিক 26-এ নির্বাচন হবে, আমি আলাদা আলাদা দুটো সিটে দাঁড়াবো এবং তারপর আবার আমি চলে যাব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু ততদিনে মমতা বন্দ্যোপাধ্যায় কি আর ক্ষমতায় থাকবেন, এই বড় প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সবার মনের মধ্যে। আমরা জানি আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবেন না, কারণ কোনোভাবেই কোনো ইকুয়েশন বলছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় আবার ফিরে আসছেন। এই যে জায়গাটা তৈরি হলো না, হুমায়ুন কবির তৈরি করলেন। অনেকেই দাবি করছেন এবার পরবর্তী মুখ্যমন্ত্রী আমরা হুমায়ুন কবিরকে দেখতে চাই। এই দাবি ওটা স্বাভাবিক, কারণ হুমায়ুন কবির সেই জায়গায় চলে যাচ্ছেন, মানে মুসলিমদের কাছে, বেশ কিছু মুসলিমদের কাছে তিনি একজন মসিয়া হয়ে যাচ্ছেন যে হ্যাঁ দেখো দম রেখেছে, তাকে সাসপেন্ড করে দিয়েছে, তবুও তিনি বলছেন আমি করবই, আর করেও দেখালেন। আর এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা মানুষ দেখলো। আচ্ছা ভাবুন আপনি, এই কাজটা ধরে নিন কোনো জায়গায় কোনো মূর্তি বা মন্দির তৈরি করা হচ্ছে, কেউ একজন এরকম চ্যালেঞ্জ করে করলো, তার ক্ষেত্রে বা সেই ক্ষেত্রে কি হতো? আপনারা জানেন বিভিন্ন জায়গায় রামনবমীর মিছিল যদি কেউ জোর করে তাদের বিরুদ্ধে কেস হয়। আমি জানি না আপনাদের বিভিন্ন জায়গায় কেস হয়েছে কিনা, কিন্তু আমার এলাকায় আমি দেখেছি বাউরিয়া থানায় অলরেডি কেস হয়ে গেছে। রামনবমীর মিছিল কেন বেরিয়েছে তার জন্য কেস। তো এইরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন থানাতে কেস হয়ে যায়, তাকে গ্রেপ্তার করার জন্য ওয়ারেন্টও চলে আসে। এবার কি হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো কিছু গ্রেপ্তারি ওয়ারেন্ট আসবে? উত্তরটার অপেক্ষায় আমরা সবাই আছি, তবে উত্তরটা আমরা জানি যে কি হবে। 2026-এর আগে হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নেই, কারণ জানে তাহলে আজকে যা পরিস্থিতি হয়েছে, এর পরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে এই রাজ্যে সরকারের বিরুদ্ধে একটা মুসলিমদের বিরাট অংশ চলে যাবে, কারণ হুমায়ুন কবির আজকে সেই জায়গা করেছে। এবং এখান থেকেই প্রশ্ন উঠে যায় যে হুমায়ুন কবির যে জায়গা তৈরি করে ফেললো, আপনি ভাবুন একবার, যে জায়গাটা তৈরি হলো এর ফলে হুমায়ুন কবির কিন্তু ফিরহাদ হাকিমের চেয়ে বেশি লোককে প্রভাবিত করবে। ফিরহাদ হাকিমের চেয়ে বেশি লোককে, কথাটা ভালো করে বুঝবেন, কারণ ফিরহাদ হাকিমকে সামনে রাখা হয় একটাই কারণে যে সে মুসলিম ভোটকে প্রভাবিত করে। দেখো ভাই তোমাদের একজন লোককে আমি মন্ত্রী করে রেখেছি, এবার কি আর পারবে? এবার হুমায়ুন কবির জায়গাটা ফিরহাদ হাকিমের চেয়ে ওপরে উঠে গেছে, এবং ফিরহাদ হাকিমের চেয়ে অনেক উঁচুতে উঠে গেছে আজকে হুমায়ুন কবির, কারণ বাংলার বুকে মানুষের মনের মধ্যে একটা, মুসলিম জনগণের মধ্যে একটা চাপ ছিল যে কি করে আমরা করে দেখাবো, এটা চ্যালেঞ্জের জায়গা চলে গেছিল। এবং এই চ্যালেঞ্জের ফলে হুমায়ুন কবির কিন্তু একটা টপ মোস্ট জায়গায় চলে গেছে এই মুসলিম সমাজের মধ্যে, যেটা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু কার্যত বিপাকে ফেলবে। যদিও হুমায়ুন কবির নিজের রাস্তা ক্লিয়ার রাখার জন্য বলেছেন যে ভোটে আমি 2 জায়গায় বিধায়ক পদে দাঁড়াবো, কিন্তু আমি ফিরে যাব জিতে গিয়ে মমতা ব্যানার্জির কাছে, মানে আমি আমার দাবি দাবা সব কিছু করে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে যাব। আর এটা শোনার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল নিশ্চয়ই খুশি হয়ে গেছে, কিন্তু হিন্দুরা বুঝে গেছে, সনাতনীরা বুঝে গেছে যে এই রাজ্যে হুমায়ুন কবিররা সব পারে। উল্টো দিকে শুভেন্দু অধিকারী আওয়াজ দিলে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়রা বলে সাম্প্রদায়িক হানাহানি করার জন্য ওকে গ্রেপ্তার করা হোক বা ওকে আটকানো হোক, কিন্তু হুমায়ুন কবিরের ক্ষেত্রে লবডাঙ্কা। তাই হিন্দুদের এবার ভাবতে হবে যে অ্যাকচুয়ালি আমরা ঠিক কোন জায়গায় আছি, এই বাংলাটা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে। কারণ এরপর হয়তো দাবি উঠবে, হুমায়ুন কবিরও বলতে পারে বা অন্য কোনো আকবর জাহাঙ্গীর টাইপের কেউ উঠে বলতেই পারে, ওপর বাংলায় যে সমস্ত লোকেরা মুসলিম লোকেরা আছে তারা এই বাংলায় এলে পারে তাদেরকে রাখতেই হবে, কারণ এটা আমাদের জায়গা। যেভাবে হুমায়ুন কবির বলেছে এটা আমাদের জায়গা, মুর্শিদাবাদে আমাদের জায়গা, সেভাবে দাবি উঠে যায় যেটা আমাদের জায়গা, এখানে বাংলাদেশে অনুপ্রবেশকারী মানে মুসলমানরা এবং রোহিঙ্গা মুসলমানরা আসতেই পারে। কে বলতে পারে?
হুমায়ুন কবিরের জায়গায় কোনো জাহাঙ্গীর, আকবর বা শাহেনশাহ কেউ এসে যাবে, যেভাবে শাহজাহান শেখ এসে গেছিল? কে আসবে জানি না, তবে সেদিকে নজর আমাদের সবার থাকবে, তাই না? আপনাদের সকলের নজর থাকুক। আর আপনারা জানান এই মুহূর্তে আপনারা কি ভাবছেন। এই যে জায়গাটা তৈরি হলো, মানে একদিকে হুমায়ুন কবির উঠলো, একদিকে আব্বাস সিদ্দিকী মানে নওশাদ সিদ্দিকী, এই দল মানে আইএসএফ রয়েছে, এই যে দুটো দল তৈরি হয়ে গেল, মানে হচ্ছে আগামী দিনে 22 তারিখে নাকি ডিক্লেয়ার করবে হুমায়ুন কবির, যদিও পাল্টে খেয়ে আবার চলে যাবে বলেছে, কিন্তু এই ডিক্লেয়ার করবে। এটা হলে কাদের ক্ষতি হবে, কাদের লাভ হবে, হিসাব কি বলছে রাজনীতির জানাবেন। কিন্তু আপনারা প্রত্যেকেই খুব ভালো করে জানেন, খুব ভালো করে বোঝেন রাজনীতি, তাই আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আপনারাই উত্তর দিন যে আপনারা কি ভাবছেন যে এর ফলে লাভ কার হবে আর ক্ষতিটা কার হবে। চলুন উত্তরগুলো দিতে থাকুন। আমি এখনকার মতো আসি, দেখা হচ্ছে আবার আগামীকাল রুদ্রবার্তাতেই। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।